আপনারা যারা আসছেন আপনাদের কি মনে আছে যে লাস্ট ক্লাসে আমরা 7টা ক্যানন দেখছিলাম? মনে আছে না, ভুলে জি গেছেন? স্যার, জি স্যার, 7টা কেন দেখছিলেন স্যার? আমরা 7টা ক্যানন দেখছিলাম, ক্যানন গুলা কি কি ছিল মনে আছে? একটু দেখি আজকে। আহ এই যে এই ছিল 7টা ক্যানন, যে ইঞ্জিনিয়ার shall hold paramount the safety, health and welfare of the public and shall strive to comply with the principle of sustainable development in the performance of their professional duties। মানে ইঞ্জিনিয়াররা হচ্ছে পাবলিক বা যারা সাধারণ জনগণ আছে, জনগণের কি সেফটি, হেলথ, ওয়েলফেয়ার এগুলো নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন থাকবে এবং চেষ্টা করবে সাস্টেনেবল ডেভেলপমেন্টকে প্রমোট করার জন্য। মনে আছে আরিফ, আপনার অনেক বকাটকা দিছিলাম এই জি প্রথম স্যার, পয়েন্টটা নিয়ে। জি স্যার। আপনাকে জিজ্ঞেস করছিলাম, আপনি বলতে পারেন নাই, পরে আপনার একটু বকা দিছিলাম মনে হয়। 2 নম্বরটা ছিল কি, ইঞ্জিনিয়ার শ্যাল পারফর্ম সার্ভিসেস অনলি ইন এরিয়াস অফ দেয়ার কম্পিটেন্স। মানে ইঞ্জিনিয়াররা কেবলমাত্র যে যে জায়গাটাতে দক্ষ বা যে ব্যাপারটাতে তার নলেজ আছে ওই ব্যাপারটাতেই সে হচ্ছে কি করবে, মানে তার কাজ দায়িত্ব করবে। বা যে চাকরি বাকরি আছে বা তার যে এক্সপার্টাইজ আছে ওগুলো দেওয়ার চেষ্টা করবে। সে জানে না বা সে বুঝে না এরকম কোনো জায়গায় মাতব্বরি করবে না। 3 নম্বরটা কি ছিল, ইঞ্জিনিয়ার শ্যাল, পাবলিক 3 নম্বরটা একটা স্টেটমেন্ট স্যার। মিসিং আছে এখানে। 3 নম্বরটা ছিল যে পাবলিক যদি পাবলিক স্টেটমেন্ট ছিল কোনো স্যার। স্টেটমেন্ট দেয় তাহলে হচ্ছে কি অনেস্টলি দেওয়ার চেষ্টা করবে। জি স্যার। এরকম কিছু একটা ছিল বোধ 3 নম্বরটা, তাই না? জি স্যার। আচ্ছা, 4 নম্বরটা ছিল কি, ইঞ্জিনিয়ার শ্যাল অ্যাক্ট। আপনারা কি স্ক্রিন দেখতেছেন? জি স্যার, দেখতেছি। আচ্ছা, 4 নম্বরটা ছিল হচ্ছে engineers shall act in professional matters for each employer or client as faithful agents or trustees and shall avoid conflicts of interest। মানে ইঞ্জিনিয়াররা হচ্ছে প্রত্যেকটা প্রফেশনাল ব্যাপার স্যাপারে তাদের ক্লায়েন্ট বা তাদের যে এমপ্লয়ার থাকবে, এমপ্লয়ার বা ক্লায়েন্টের হচ্ছে বিশ্বাসী প্রতিনিধি হিসেবে কাজ করবে। এবং এমপ্লয়ার বা ক্লায়েন্টের সাথে যদি ইঞ্জিনিয়ারদের কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট হওয়ার চান্স থাকে তাহলে তারা অবশ্যই সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে। এবং তারা অবশ্যই কি ক্লায়েন্ট বা মালিক পক্ষের বা তাদের যে এমপ্লয়ারের হচ্ছে কি ইন্টারেস্টটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে, নিজেরই পার্সোনাল ইন্টারেস্টে চাইতে। বোঝা গেছে? এর জি পরের স্যার। ক্যাননটা কি ছিল আমাদের 5 দুর্নীতি নম্বর? করে কোনো কিছু অর্জন করা যাবে না। এরকমই কিছু একটা ছিল যে engineers shall build their professional reputation on the merit of their services and shall not compete unfairly with others। মানে ইঞ্জিনিয়াররা হচ্ছে তাদের প্রফেশনাল যে নাম, সুনাম বা কি বলবো, তাদের যে ওয়ান কাইন্ড অফ রেপুটেশন বা তারা আসলে কেমন ইঞ্জিনিয়ার হিসেবে, এই জিনিসগুলা বিল্ড আপ করার সময় তারা কেবলমাত্র তাদের যে মেধা বা তাদের যে দক্ষতা এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করবে। তারা হচ্ছে অনৈতিক ভাবে এগুলা বা দুর্নীতি করে বা 2 নম্বরই করে এগুলা অর্জন করার চেষ্টা করবে না কখনো। এটা ছিল 5 নম্বর ক্যানন। 6 নম্বর ক্যাননটা ছিল ইঞ্জিনিয়ার শ্যাল অ্যাক্ট ইন সাচ এ ম্যানার অ্যাজ টু আপহোল্ড এন্ড এনহ্যান্স দ্য honor, integrity and dignity of the engineering profession and shall act with zero tolerance for bribery, fraud and corruption। মানে ইঞ্জিনিয়ার হচ্ছে তাদের ইঞ্জিনিয়ারিং প্রফেশনের যে সম্মান, ঐক্য এবং যে কি বলবো ডিগনিটি, মানে হচ্ছে আপনার মান সম্মান আছে, এই জিনিসগুলোকে আপহোল্ড বা ধারণ করার জন্য কোন জিনিসগুলোকে একেবারেই সহ্য করবে না? এই যে ব্রাইবারি, ফ্রড এবং করাপশন, ঘুষ, দুর্নীতি, তারপর হচ্ছে আপনার ফ্রড মানে কি কারোর সাথে 2 নম্বরই করা, এই ধরনের জিনিসগুলোকে তারা কোনোভাবেই হচ্ছে কি করবে না, একসেপ্ট টলারেন্স করবে না। করবে না। আর 7 নম্বরটা লাস্ট, আমাদের লাস্ট ক্যাননটা কি ছিল, ইঞ্জিনিয়ার শ্যাল কন্টিনিউ দেয়ার প্রফেশনাল ডেভেলপমেন্ট থ্রু আউট দেয়ার ক্যারিয়ার্স and shall provide opportunities for the professional development of those engineers under their supervision। মানে ইঞ্জিনিয়াররা তাদের প্রফেশনাল লাইফ যতদিন থাকবে বা যতদিন তারা চাকরি বাকরি করবে তারা সবসময় চেষ্টা করবে নিজেদেরকে সেলফ ডেভেলপ করার জন্য, সেলফ ডেভেলপমেন্টের চেষ্টা করবে, নিজেদের দক্ষতা, কম্পিটেন্সি এগুলো ইমপ্রুভ করার ট্রাই করবে। এবং তাদের আন্ডারে যারা কাজ করবে তাদের জুনিয়র থাকবে, তাদের জুনিয়ররা বা তাদের আন্ডারে যারা কাজ করবে তারাও যেন নিজেদের কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি বাড়াইতে পারে, ওই ব্যাপারটাতেও তারা খেয়াল রাখবে। আমাদের এই ছিল 7টা ক্যানন, তাই না? জি স্যার। এখন এই 7টা ক্যাননকে আজকে আমরা একটু বিস্তারিত দেখব যে কোন ক্যাননের আন্ডারে আসলে কি বলা আছে বিস্তারিত ভাবে। দেখেন যে আমাদের প্রথম যে ক্যাননটা ছিল, প্রথম ক্যাননটা কি ছিল জানি? স্যার সাস্টেনেবল। এই যে দেখতেছেন যে ক্যানন 1, সেফটি, হেলথ এন্ড ওয়েলফেয়ার অফ দ্য পাবলিক এন্ড কমপ্লায়েন্স উইথ দ্য প্রিন্সিপলস অফ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। মানে ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় কনসার্ন বা সবচেয়ে মেজর কনসার্ন হচ্ছে মানুষের সেফটি, হেলথ আর ওয়েলফেয়ার। এবং তারা সবসময় সাস্টেইনেবল ডেভেলপমেন্টকে প্রমোট করার জন্য, সাস্টেইনেবল ডেভেলপমেন্টকে এনশিওর করার জন্য কাজ করবে। এটা ছিল কি প্রথম ক্যানন। এবং এই ক্যাননের আন্ডারে কিছু গাইডলাইন বলা আছে। গাইডলাইন গুলা কি কি? প্রথম গাইডলাইনটা হচ্ছে engineers shall approve or seal only those design documents reviewed or prepared by them
which are determined to be safe for public health and welfare in conformity with accepted engineering standards. মানে হচ্ছে ইঞ্জিনিয়াররা, আপনি যখন ইঞ্জিনিয়ার হবেন অবশ্যই আপনি আপনার সিল অথবা আপনার সিগনেচার ইচ্ছা মতো সব জায়গায় ব্যবহার করতে পারবেন না। অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আপনি কেবলমাত্র ওই ডকুমেন্ট গুলাতেই আপনার সিল ইউজ করবেন বা আপনার সিগনেচার ইউজ করবেন যেই ডকুমেন্ট গুলা আপনি তৈরি করছেন বা আপনার সুপারভিশনে তৈরি হয়েছে, অথবা আপনি কনফার্ম যে এই ডিজাইন বা এই ডকুমেন্টটা হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর না বা মানুষের স্বাস্থ্য কিংবা মানুষের কল্যাণ চিন্তা করেই করা হয়েছে এবং সকল ধরনের ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড মেনটেন করেই ডিজাইন করা হয়েছে। আপনি যদি কনফার্ম হন এবং বা আপনার আন্ডারে যদি কোনো ডিজাইন করা হয় বা আপনি নিজে ডিজাইন করেন, কেবলমাত্র ওইসব ডকুমেন্ট বা ওইসব ডিজাইনই আপনি আপনার সিগনেচার বা আপনার সাইন কি করবেন, আপনি ইউজ করতে পারবেন। মানে এর কোনো কি বলবো ব্যতিক্রম হইলে আপনি আপনার সিগনেচার বা সাইন ইউজ করবেন না। বুঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। মনে করেন আপনি অনেক বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, আপনার সিগনেচারের জন্য একটা 10 তলা বিল্ডিং বা একটা 15 তলা বিল্ডিং বা একটা 20 তলা বিল্ডিং এর কাজ আটকে আছে। মানে কন্ট্রাক্টর তো হচ্ছে চেষ্টা করবে কি আপনাকে কিছু টাকা পয়সা দিয়ে আপনার কাছ থেকে একটা সিগনেচার নিতে পারলেই কি তার বিল্ডিং এর কাজ শুরু করতে পারে। বাট আপনি যদি ডিজাইনটা নিজে না চেক করে থাকেন যেটা আসলে সেফ, কন্ট্রাক্টরের কাছ থেকে সামান্য কয়টা টাকার জন্য বা সামান্য না হোক, ধরলাম একটা মোটা অঙ্কের টাকা আপনাকে দিবে, ওই টাকার জন্য কি আপনি চোখ বন্ধ করে আসলে কি করবেন না, ওই ডিজাইনে সাইন করবেন না যখন আপনি অনেক বড় ইঞ্জিনিয়ার বা আপনি যখন একটা রেসপন্সিবল ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। বোঝা গেছে? 2 নম্বরটা কি? Engineers whose professional judgment is overruled under circumstances where the safety, health, and welfare of the public are endangered or the principles of sustainable development ignored shall inform their clients or employers of the possible consequences. মানে হচ্ছে আপনি কোন একটা জায়গায় আপনার যে প্রফেশনাল নলেজ বা জাজমেন্ট আছে এগুলা ইউজ করে আপনি দেখতেছেন যে যেটা হয়েছে ওটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যখন মানুষের সেফটি, হেলথ কিংবা ওয়েলফেয়ারের কথা চিন্তা করতেছেন, আপনি যখন সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা চিন্তা করতেছেন, আপনি বুঝতেছেন যে আপনার প্রফেশনাল জাজমেন্ট খাটায় এই বিল্ডিং এর ডিজাইন ঠিক থাকলেও মানুষের সেফটি বা মানুষের সিকিউরিটি বা মানুষের ওয়েলফেয়ার বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট ক্ষতিগ্রস্ত হইতেও পারে। আপনার যদি মনে এরকম কোনো ডাউট আসে এবং এই ডাউট গুলো যদি প্রফেশনাল জাজমেন্ট ওভাররুল করে, মানে হচ্ছে প্রফেশনাল জাজমেন্ট বলতেছে কোনো সমস্যা নাই, তুমি যেটা ডিজাইন করছো সেটা ঠিক আছে, মানুষের কোনো ক্ষতি মানে ক্ষয়ক্ষতি হবে না, কিন্তু আপনি যখন আপনি চিন্তা করতেছেন অ্যাজ এ জেনারেল পাবলিক হিসেবে, আপনার মনে হচ্ছে যে না, যদিও ডিজাইন বলতেছে যে কোনো সমস্যা নাই, যদিও কোড বলতেছে কোনো সমস্যা নাই, কিন্তু তারপরও জনজীবন বা মানুষের লাইফ ক্ষতিগ্রস্ত হইতে পারে বা মানুষ বিপদে পড়তে পারে বা বিল্ডিংটা ভেঙে পড়তে পারে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট এন্ডেঞ্জার্ড হইতে পারে, এরকম যদি কোনো ইস্যু ক্রিয়েট হয়, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার ক্লায়েন্ট বা আপনার যারা এমপ্লয়ার মালিক পক্ষ আছে তাদেরকে ব্যাপারগুলার যে পসিবল কনসিকুয়েন্সেস বা কি হইতে পারে বা কি দুর্ঘটনা আসলে হইতে পারে আপনার মনে হচ্ছে, এই জিনিসগুলো তাদেরকে কি করতে হবে, জানাইতে হবে। বোঝা গেছে? বোঝা কি গেছে? জি স্যার। প্রথমটা কি ছিল? আপনি না বুঝা কোথাও সাইন সিগনেচার করবেন না, আর একদম মানে কনফার্ম হয়ে বা একদম শিওর হয়ে আপনি সাইন সিগনেচার করবেন। আর সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে আপনার প্রফেশনাল জাজমেন্ট বলতেছে ক্ষতি নাই, কিন্তু আপনি আপনার মানে ব্রেইন খাটায় চিন্তা করে দেখতেছেন যে যদিও আমার কোড বা আমার ক্যালকুলেশন বলতেছে দেয়ার ইজ নো প্রবলেম অফ দিস প্রজেক্ট বা অফ দিস ডিজাইন, বাট এটারও একটা ক্ষতিকর দিক থাকতে পারে বা এটারও একটা আনসেফ বা হেলথ ইস্যু ক্রিয়েট হইতে পারে পরবর্তীতে। এরকম যদি আপনার মনে হয়, আপনি আপনার হায়ার অথরিটি বা আপনার ক্লায়েন্টকে অবশ্যই ব্যাপারগুলো আগের থেকে ইনফর্ম করবেন এবং ক্ষতি হইলে কি ক্ষতি হইতে পারে সেটাও জানাবেন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড গাইডলাইন আন্ডার দ্য ফার্স্ট ক্যানন, যে সেফটি হেলথ ইস্যু যেটা ছিল। মানে একটু তো বুঝতে পারছেন না? আমরা দেখি আমাদের থার্ড গাইডলাইনটা কি ফার্স্ট ক্যাননের আন্ডারে। আমাদের থার্ড গাইডলাইনটা হচ্ছে engineers who have knowledge or reason to believe that another person or firm may be in violation of any of the provisions of Canon 1 shall present such information to the proper authority in writing and shall cooperate with the proper authority in furnishing such further information or assistance as may be required. তার মানে আপনি যখন ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, আপনার যদি মনে হয় অন্য কোনো ফার্ম বা অন্য কোনো ইঞ্জিনিয়ারের কোনো অ্যাক্টিভিটি বা কোনো ডিজাইন সে হচ্ছে ভায়োলেট করতেছে, ডিজাইন সে হচ্ছে দুর্নীতি করতেছে বা সে 2 নাম্বারই করতেছে ডিজাইনের মধ্যে,
সে যাই না বুঝাও কোথাও রড কম দিচ্ছে, সিমেন্ট কম দিচ্ছে, বালি কম দিচ্ছে, আপনি যদি এটা ধরতে পারেন এবং আপনি যদি বুঝেন তার এই ধরনের কর্মকাণ্ডের জন্য মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হইতে পারে বা মানুষ বিপদে পড়তে পারে, সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে এই ব্যাপারগুলো জানাবেন এবং অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি যখন এই ব্যাপারগুলো নিয়ে তদন্ত করবে, আপনি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে সর্বাত্মক সহযোগিতা করবেন। বোঝা গেছে নাকি বুঝেন নাই? কোনটা বলেন? আরে বুঝতে পারছেন? জি স্যার। আসিফ আপনি কি বুঝতে পারছেন? আমজাদ হোসেন আসিফ জি স্যার। আপনি কি বুঝছেন বলেন? স্যার বুঝিনি। তাহলে না বুঝলে বলেন নাই কেন বুঝেন নাই? কোন জায়গাটা বুঝেন নাই? গাইডলাইন প্রথমটা বুঝেন নাই, দ্বিতীয়টা বুঝেন নাই, না সেকেন্ডটা স্যার, কোনটা? সেকেন্ডটা স্যার। সেকেন্ডটা তো সেই কবে শেষ করে 3 নাম্বারও শেষ করে ফেলাইছি। এতক্ষণ বলেন নাই কেন সেকেন্ডটা বুঝেন নাই? বলেন বলেন। মা কি হইলো আসিফ, বলেন কেন বলেন নাই কেন বলেন? লজ্জা পাইতেছিলেন? না স্যার, একটু গলা ব্যথা স্যার, ওই জন্য। বুঝি নাই একটু কি হয়েছে? গলা ব্যথা স্যার, গলা ব্যথা। আচ্ছা তাহলে আমার এই যে টাইপ মেসেজ আর এখানে লেখা বলতেন যে স্যার বুঝি নাই, তাহলে তো বুঝতাম নাকি হাতেও ব্যথা কোনটা? না স্যার, হাতে না স্যার, গলায়। আচ্ছা আচ্ছা, এটা বললাম কিছু বলার নাই, গলার ঠিক মতো মানে গরম পানি দিয়ে কুলি টুলি করে দেখেন ব্যথা কমে কিনা, একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা 3টা গাইডলাইন দেখলাম ফার্স্ট ক্যানোনের আন্ডারে। গাইডলাইন গুলো কি আবার রিপিট করার দরকার আছে? আরো 2টা গাইডলাইন আছে ফার্স্ট ক্যানোনের আন্ডারে। গাইডলাইন গুলো কি কি একটু খেয়াল করে আসেন। গাইডলাইন গুলো হচ্ছে 4 নম্বর গাইডলাইনটা হচ্ছে ইঞ্জিনিয়ার শুড সিক opportunities to be of constructive service in civic affairs and work for the advancement of the safety, health and well-being of their communities and the protection of the environment through the practice of sustainable development. মানে হচ্ছে ইঞ্জিনিয়াররা সবসময় সুযোগ খুঁজবে সিভিক অ্যাফেয়ার বা নাগরিক কল্যাণ বা দেশের সাধারণ জনগণের সাথে রিলেটেড এই ধরনের ব্যাপার স্যাপার গুলাতে ইনভলভ হওয়ার জন্য তারা সবসময় ট্রাই করবে এবং তারা এমন ধরনের কাজ করার চেষ্টা করবে যে কাজগুলো হচ্ছে নাগরিক বা সাধারণ জনগণের সেফটি, হেলথ এবং ওয়েলবিং এনশিওর করবে and the protection of the environment through the practice of sustainable development. এবং তারা সবসময় এমন কাজ করার চেষ্টা করবে যে কাজগুলো হচ্ছে কি করবে, আপনার এনভায়রনমেন্ট বা পরিবেশকে ঠিক রাখবে বা পরিবেশের জন্য ভালো। এবং কেন ভালো? কারণ ওই প্রজেক্ট গুলো হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এনশিওর করতেছে। মনে করেন এরকম কোন একটা বিল্ডিং এর কাজ হচ্ছে যেখানে রিসাইকেল এগ্রিগেট ইউজ করা হচ্ছে, বা এরকম কোন একটা ট্রান্সপোর্টেশন সেক্টর এরকম কোন একটা রোড তৈরি করা হচ্ছে যেখানে পুরাতন এগ্রিগেট গুলাকে একটু জাস্ট ট্রিটমেন্ট করে আবার নতুন করে ইউজ করা হচ্ছে। তার মানে এখানে কি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এনশিওর করা হচ্ছে। কারণ আপনার যদি পুরান এগ্রিগেট বা পুরান ইট আপনি তৈরি ইউজ করেন, সেই ক্ষেত্রে কি আপনার নতুন ইট কিন্তু তৈরি করা লাগতেছে না। নতুন ইট তৈরি করা না লাগলে কি হচ্ছে, আপনার ইটের ভাটাতে এরকম যে মানে ইটের ভাটার থেকে যে পরিবেশ দূষিত হয় ওই ব্যাপারটা হচ্ছে না। তার মানে আপনি কি করতেছেন, পরিবেশের সেফটি এনশিওর করতেছেন, আপনি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এনশিওর করতেছেন। এটা হচ্ছে 4 নাম্বার ক্যানন, 4 নাম্বার গাইডলাইন আন্ডার দ্য ফার্স্ট ক্যানন। বোঝা গেছে? আমাদের 5 নাম্বার গাইডলাইনটা কি একটু আমরা খেয়াল করি। আমাদের 5 নাম্বার গাইডলাইনটা হচ্ছে engineers should be committed to improving the environment by adherence to the principle of sustainable development so as to enhance the quality of life of general public. মানে হচ্ছে ইঞ্জিনিয়াররা সবসময় চেষ্টা করবে পরিবেশের উন্নতি ঘটাইতে। কেমনে ঘটাবে উন্নতি? সাস্টেইনেবল ডেভেলপমেন্টের যে নরমাল প্রিন্সিপাল গুলো আছে, কি করা যাবে কি করা যাবে না, এই জিনিসগুলোর সাথে তারা ইনভলভ হয়ে বা ইনকর্পোরেট করে নিজেদেরকে তারা চেষ্টা করবে জনগণের সাধারণ জীবনযাত্রার মান ডেভেলপ করার জন্য। এবং এটা কিভাবে ডেভেলপ করবে? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এনশিওর করে এবং পরিবেশের ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করে তারা হচ্ছে চেষ্টা করবে এই ব্যাপারগুলো এনশিওর করতে। এই হচ্ছে আমাদের 5টা গাইডলাইন আন্ডার দ্য ফার্স্ট ক্যানন। ফার্স্ট ক্যাননের ভিতরে এই 5টা গাইডলাইনের কথা বলা আছে। এবার আমরা চলে যাই সেকেন্ড ক্যাননে। দেখেন, ইঞ্জিনিয়ার শ্যাল পারফর্ম সার্ভিসেস অনলি ইন এরিয়াস অফ देयर কম্পিটেন্স। আমরা জানি যে আমাদের সেকেন্ড ক্যাননটা হচ্ছে ইঞ্জিনিয়াররা কেবলমাত্র ওই ব্যাপারগুলোতেই মাতব্বরি করবে যে ব্যাপারগুলোতে তাদের নলেজ আছে,
যেই ব্যাপারে তার নলেজ নাই সেই ব্যাপারে সে কি করবে না, সে মাতব্বরি বা পাকনামি করবে না, যদি আমি একদম আপনাদের ভাষায় বলি আর কি। এখন এই সেকেন্ড ক্যাননের আন্ডারেও কিছু গাইডলাইন আছে। গাইডলাইন গুলো কি কি? Engineers shall undertake to perform engineering assignments only when qualified by education or experience in the technical field of engineering involved. ইঞ্জিনিয়াররা তখনই কোনো দায়িত্ব বা কাজ হচ্ছে বুঝে নিবে বা কাজ হচ্ছে করার চেষ্টা করবে বা কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো প্রজেক্টের কাজ নিবে। অবশ্যই আপনারা যখন ইঞ্জিনিয়ার বা কনসালটেন্ট হয়ে যাবেন, আপনাদেরকে যখন কোনো কাজ দেওয়া হবে, অবশ্যই আপনাদের কি ওই কাজের বিনিময়ে টাকা নেবেন না ক্লায়েন্টের কাছ থেকে, নাকি ফ্রি করে দিবেন? কোনটা? টাকা নিব। কেন টাকা নেবেন? ফ্রি করলে সমস্যা কই? কষ্ট করছি না স্যার। তো কষ্ট 7,84,000 তুলতে হবে স্যার। বুঝি নাই। 7,84,000 তুলতে হবে স্যার। আচ্ছা, মানে যে টাকাটা হচ্ছে পড়াশোনা করতেছেন এই টাকাটা তুলতে হবে। হ্যাঁ স্যার। এই টাকাটা তুইলা ফেলতে পারলে তারপর আপনি আর টাকা নেবেন না। তখন স্যার দেখা যাবে। দেখা যাবে না, এখন একটু চিন্তা করে বলেন কি করবেন, নেবেন নাকি নেবেন না? স্যার তখন 10% ডিসকাউন্ট দেবো স্যার। 10% ডিসকাউন্ট কাদের জন্য দিবেন? সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের জন্য। তাহলে তো এটা ডিসকাউন্ট হইলো না। আপনি যদি দুনিয়া সব মানুষ তো সাধারণ, তার মানে আপনার কাছে যেই যাবে তারে আপনি 10% ডিসকাউন্ট দিবেন। জি স্যার। তাইলে আর 10% ডিসকাউন্টের মানে এটা বলার দরকার কি? 10% কমায় আপনি মনে করেন ফার্স্টে আপনার চার্জ ছিল মনে করেন একটা ডিজাইনের জন্য 50,000 টাকা, তো 10% ডিসকাউন্ট দিয়ে আপনি ওটারে 10% কত হয়? 50,000 এর 5,000 টাকা, তাহলে আপনি 45,000 বললেই তো হয়। আসিফ, জি স্যার। এটার মানে হচ্ছে আপনি, আমাদের পয়েন্টটা কি ছিল আমিও ভুলে গেছি, অন্যদিকে চলে গেছে। একটু দাঁড়ান। ইঞ্জিনিয়াররা তখনই প্রজেক্টের কাজ বুঝে নেবে। হ্যাঁ, কখন বুঝে নিবে? যখন তাদের কি, তারা আসলে তারা যেই ব্যাপার মানে তাদের যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা তাদের যে পাস্ট এক্সপিরিয়েন্স আছে জবের, তারা হচ্ছে তাদের মনে করেন আপনার কাছে একটা 10 তলা বিল্ডিং এর ডিজাইন আসছে, বাট আপনি পড়াশোনা করছেন হচ্ছে মনে করেন আপনি বিবিএ করছেন, আপনার কি 10 তলা বিল্ডিং ডিজাইন করার কোনো এক্সপিরিয়েন্স আছে? না স্যার। আচ্ছা, মনে করেন আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং এই পড়াশোনা করছেন, কিন্তু আপনি পাস করার পরে চাকরি করছেন মনে করেন একটা ব্যাংকে। আপনি একটা ব্যাংকে 5 বছর চাকরি করছেন, আপনার কি 5 তলা বিল্ডিং বা 10 তলা বিল্ডিং ডিজাইন করার হাতে কলমে কোনো এক্সপিরিয়েন্স আছে? না। আপনার যদি পড়ালেখা মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা চাকরির যে এক্সপিরিয়েন্স এগুলো হচ্ছে জব রিকোয়ারমেন্ট বা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ না করে, সেই ক্ষেত্রে আপনি ওই ধরনের কোনো প্রজেক্ট হাতে নেবেন না। আপনার একটা ডিগ্রি আছে কিন্তু আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, ইভেন আপনার ডিগ্রিও নাই এক্সপিরিয়েন্সও নাই, কিন্তু আপনি কি করতেছেন আপনার ক্ষমতার বলে, আপনার টাকার জোরে আপনি এমন কোন একটা প্রজেক্ট মানে দখল করতেছেন যে প্রজেক্টটাতে আসলে আপনার কোনো কম্পিটেন্সি নেই, আপনি এই ধরনের কাজ করবেন না। এটা হচ্ছে কি ফার্স্ট গাইডলাইন আন্ডার দ্য সেকেন্ড ক্যানন। আচ্ছা, আমাদের সেকেন্ড গাইডলাইনটা কি? Engineers may accept an assignment requiring education or experience outside of their own field of competence, provided their services are restricted to those phases of the project in which they are qualified. All other phases of such project shall be performed by qualified associates, consultants, or employees. মানে হচ্ছে মনে করেন আপনার দক্ষতা নাই বা আপনি পারেন না বা আপনার পড়াশোনার সাথে ম্যাচ করে না, এই ধরনের প্রজেক্টও আপনি চাইলে হাতে নিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে ওই প্রজেক্টটা যতগুলা ফেজে কমপ্লিট হবে, সবগুলা ফেজের মধ্যে যতগুলা ফেজে আপনার দক্ষতা আছে আপনি বলে দিবেন যে আমি এই 4 নাম্বার ফেজ পর্যন্ত কাজ করতে পারবো, এরপর আমার আর দক্ষতা নাই, আমি আর পারি না, আমি আর বুঝি না। এরপরের বাকি ফেজ গুলা হচ্ছে ওই ব্যাপারগুলোতে যার দক্ষতা আছে বা ওই ব্যাপারগুলোতে যার নলেজ আছে তাকে দিয়ে করাইতে হবে। এটা আপনি আগের থেকে বলে দিবেন। আপনি পুরা প্রজেক্ট করবেন বেশি টাকার লোভে, আপনি সবগুলা ফেজে মাতব্বরি করবেন, কিন্তু সবগুলা ফেজে আসলে মাতব্বরি করার আপনার দক্ষতা নাই, কিন্তু আপনি মাতব্বরি করে কি করতেছেন, বেশি টাকার লোভ করতেছেন, এরকম করা যাবে না। মনে করেন একটা 20 তলা সুপার মল হবে, একটা মার্কেট হবে, তো মার্কেটটার যে মালিক সে চাচ্ছে যে এটার আর্কিটেকচারাল ডিজাইনটা ইউনিক হবে এবং অবশ্যই এটার স্ট্রাকচারটাও অনেক বেশি স্ট্রং হবে, যেন অনেকদিন টিকতে পারে, যেন ভূমিকম্পে ভাঙা না পড়ে। তো সে আপনার কাছে আসছে, আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আপনি যদি বলেন যে আপনি আমার টাকা দেন, আমি এটার আর্কিটেকচারাল ডিজাইনও করে দিব, আমি এটার স্ট্রাকচারাল ডিজাইনও করে দিব, আমি সব পারি, তাহলে কি ব্যাপারটা সত্যি হইলো? হইলো নাকি হইলো না? সত্যি বলেন। না। কেন সত্যি হয় নাই?
স্যার ও কেমনে স্যার সব পারে? মানে আপনারা তো সিভিল ইঞ্জিনিয়ার, আপনারা কি আর্কিটেক্টের যে নলেজ থাকা লাগে আপনাদের কি আছে? না স্যার। তার মানে আপনি অবশ্যই তাকে বলতে হবে যে এটার মানে আর্কিটেকচারাল ডিজাইন বা এই ধরনের যে ফেজ গুলো আছে এটা আমি পারি না, এটা আপনার অন্য কোনো ইঞ্জিনিয়ার বা অন্য কোনো এক্সপার্ট লোককে দিয়ে করাইতে হবে। এরপরে যে কনস্ট্রাকশনের কাজগুলো আছে বা ডিজাইনের কাজগুলো আছে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে ওইগুলো আমি দেখভাল করতে পারবো বা ওইগুলোতে আমি আপনাকে সহায়তা করতে পারবো। বাট if you want expertise from me in each and every sector such as architectural background or architectural design such as structural design, that will not be possible for me. I will only assist you in the construction phase or only in the structural design phase. আপনাকে বলে দিতে হবে। বোঝা গেছে? বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই কোনটা? বুঝছি স্যার। আচ্ছা, বাকিরা সব সাইলেন্ট কেন? মানে মনে সবার ঘুম আসছে? ঘুম আসলে সমস্যা নেই, আমি ক্লাস মানে কন্টিনিউ করব। ভাইবেন না যে আপনারা চুপ করে থাকলে আমি ক্লাস থামাই দিব। তো চুপ করে থাকলেও ক্লাস হবে, কথা বললেও ক্লাস হবে। কথা বললে যেটা ভালো হইতো সেটা হচ্ছে আমি বুঝতে পারতাম আপনারা বুঝছেন, আমি এক জিনিস বারবার রিপিট করতাম না। চুপ করে থাকলে প্রবলেম হচ্ছে আমার মনে হয় আপনারা বুঝেন নাই, আমি এক জিনিস বারবার রিপিট করে করে ক্লাসটা লেন্দি করব। সো ইটস আপ টু ইউ, আপনারা কি করবেন, সমস্যা নাই। দেখেন কই ছিলাম আমরা জানি, আমরা সেকেন্ড গাইডলাইনে ছিলাম আন্ডার দি সেকেন্ড ক্যানন। আমাদের থার্ড গাইডলাইনটা কি একটু দেখি আমরা সেকেন্ড ক্যাননের আন্ডারে। আসেন স্লাইড চেঞ্জ হয় না কেন? থার্ড গাইডলাইনটা হচ্ছে engineers shall not affix their signature or seals to any engineering plan or document dealing with subject matter in which they lack competence by virtue of education or experience, or to any such plan or document not reviewed or prepared under their supervisory control. মানে আপনি যখন ইঞ্জিনিয়ার হয়ে যাবেন আপনি আপনার সিগনেচার কিংবা সিল এমন কোনো ডকুমেন্টে ইউজ করবেন না যেই ডকুমেন্টটাতে আপনার কোনো পর্যাপ্ত নলেজ নাই বা যেই ডকুমেন্টটা আপনার সুপারভিশনে বা আপনি নিজে তৈরি করেন। মনে করেন আপনারা ইঞ্জিনিয়ারিং পাস করে বের হইছেন, আপনি এখন আইএবির মেম্বার হইছেন, এখন একটা 10 তলা বিল্ডিং করা লাগবে। তো 10 তলা বিল্ডিং করতে হইলে ওই ডিজাইনে একটা আইএবি মেম্বার এরকম কারো একটা সিল দরকার মনে করেন। এখন এই বিল্ডিংটা এরকম একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিজাইন করছে যার হচ্ছে এই ব্যাপারে চরম দক্ষতা আছে, সে হচ্ছে মনে করেন 20 বছর ধরে খালি বিল্ডিং ই ডিজাইন করে। তো আপনি জানেন যে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের আসলে ভুল হওয়ার কোনো চান্স নাই, তার ডিজাইন আপনি চোখ বন্ধ করে সাইন করতে পারেন, আপনার কোনো ক্ষতি হবে না, আপনি কোনো বিপদে পড়বেন না। বাট আপনি জানেন না কেমনে 10 তলা বিল্ডিং ডিজাইন করতে হয়, আপনি কি তাহলে চোখ বন্ধ করে তার ডিজাইনে সিগনেচার করাটা উচিত হবে? না স্যার। আপনি জানেন যে আপনি কোনো বিপদে পড়বেন না, কারণ যে ডিজাইন করছে সে অনেক এক্সপার্ট, বাট সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা সে মনে করেন আসলে সিগনেচার করতে পারতেছে না। আপনার সিগনেচার দরকার, আপনি হচ্ছেন অনেক বড় পোস্টে আছেন, আপনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এরকম কোনো হাইফাই পোস্টে আপনি বসে আছেন, সরকারি চাকরি করতেছেন আপনি, কিন্তু আপনার আসলে 10 তলা বিল্ডিং করার এক্সপেরিয়েন্স নাই, বাট আপনার কি সাইন দেওয়ার ক্ষমতা আছে, আপনার সিল দেওয়ার ক্ষমতা আছে, তাহলে কি আপনি না যাই না না বুঝা একটা ধুম করে সিল মেরা দিবেন? দিবেন নাকি দিবেন না? দিতে হবে না স্যার। দিবেন না, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের তাইলে প্রথম ক্যাননের আন্ডারে, আন্ডার দ্য ফার্স্ট ক্যানন কয়টা গাইডলাইন ছিল? আর সেকেন্ড ক্যাননের আন্ডারে কয়টা গাইডলাইন? তিনটা। তিনটা। এখন আমরা দেখবো আমাদের থার্ড ক্যানন। থার্ড ক্যানন হচ্ছে ইঞ্জিনিয়ার শ্যাল ইস্যু পাবলিক স্টেটমেন্ট অনলি ইন অ্যান অবজেক্টিভ এন্ড ট্রুথফুল ম্যানার। মানে ইঞ্জিনিয়াররা তখনই কেবলমাত্র কোনো পাবলিক স্টেটমেন্ট দিবে যখন ওই ব্যাপারটাতে তাদের পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকবে এবং তারা সত্যটা তুলে ধরার চেষ্টা করবে, তারা কোনো কি মিথ্যা কথাবার্তা বলবে না, এবং তাদের অবশ্যই একটা পার্টিকুলার উদ্দেশ্য থাকবে যে আমি কেন কথাটা বলতেছি। এখন যদি আমারে মনে করেন কোন একটা পার্টিকুলার সিমেন্ট কোম্পানি এসে 50,000 টাকা বা 60,000 টাকা দেয়, আমার ইচ্ছা হলো আমি পাবলিকলি ফেসবুকে বলতে পারবো না যে অমুক সিমেন্ট সেরা সিমেন্ট, অমুক সিমেন্ট দিয়ে বাড়ি বানানো। আমি যেটা বলতেছি এটার কোনো পার্টিকুলার অবজেক্টিভ আছে? আমি কি মানুষকে সচেতন করার চেষ্টা করতেছি নাকি নিজে হচ্ছে টাকা খায়া অ্যাডভার্টাইজমেন্ট করতেছি? কোনটা কোনটা? সেকেন্ড অপশনটা স্যার। নিজে টাকা খায়া অ্যাডভার্টাইজমেন্ট করার চেষ্টা করতেছি, ব্যাপারটা তো এরকমই, তাই না? তার মানে হচ্ছে আমি যখন পাবলিকলি কোনো একটা ইঞ্জিনিয়ারিং ব্যাপারে স্টেটমেন্ট দিব অবশ্যই সত্যিটা তুলে ধরতে হবে এবং ওটার একটা কোনো পার্টিকুলার অবজেক্টিভ থাকতে হবে। এরকম টাকা খেয়ে অ্যাডভার্টাইজমেন্ট করাটা আসলে বোধহয় ঠিক হবে না, ঠিক আছে? তো দেখেন যে এই গাইডলাইনে প্রথমটা কি বলছে, আমরা প্রথম গাইডলাইনটা দেখি আমরা এই 3 নাম্বার ক্যাননের আন্ডারে। প্রথম গাইডলাইনটা হচ্ছে
Engineers should endeavor to extend the public knowledge of engineering and sustainable development and shall not participate in the dissemination of untrue, unfair, or exaggerated statements regarding engineering. Endeavor কথাটার মানে কি বলতে পারবেন? What is the meaning of endeavor? এই endeavor ওয়ার্ডটার মানে কি? আর হচ্ছে এই exaggerated মানে কি? endeavor মানে হচ্ছে কোনো কিছুর জন্য চেষ্টা করা বা প্রয়াস বা চেষ্টা, আর exaggerate মানে হচ্ছে কোনো কিছুকে অতিরঞ্জিত করা, মানে রংচং মাখায় বলা কোনো কিছুকে, ঠিক আছে? তার মানে হচ্ছে ইঞ্জিনিয়ার শুড এন্ডেভার, মানে ইঞ্জিনিয়াররা চেষ্টা করবে ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার স্যাপার গুলা যেগুলো সাধারণ মানুষ আসলে বুঝবে, এই জিনিসগুলো সাধারণ মানুষের নলেজ বাড়ানোর জন্য তারা চেষ্টা করবে, এবং চেষ্টা করবে সাধারণ মানুষকে সাস্টেনেবল ডেভেলপমেন্টের অ্যাডভান্টেজ গুলা কি কি এগুলো বোঝানোর জন্য চেষ্টা করবে, এবং তারা কোনো মিথ্যা, অসত্য কিংবা অতিরঞ্জিত তথ্য ইঞ্জিনিয়ারিং ব্যাপার স্যাপারের সাথে সম্পর্কযুক্ত এইগুলা কাউকে বলবে না। যেমন আপনি ইঞ্জিনিয়ার, আপনাকে হচ্ছে পার্টিকুলার কোনো সিমেন্ট ফ্যাক্টরির টাকা দিছে, টাকা দেওয়া বলছে যে আপনি বলেন যে আমাদের সিমেন্টের কিউরিং মাত্র মানে 2 দিন করলেই হয়, 7 দিন 14 দিন 21 দিন যে ব্যাপার স্যাপার গুলো আছে এগুলো করা লাগে না, আমাদের সিমেন্ট 2 দিনেই, আমাদের সিমেন্ট দিয়ে যদি আপনি একটা মানে কলাম বানান বা একটা বিম বানান, এই বিম হচ্ছে 2 দিনেই তার আলটিমেট কম্প্রেসিভ স্ট্রেংথে পৌঁছায় যাবে। আপনি এই ধরনের চাপা মারতে পারবেন? আরিফ কি মারবেন এই ধরনের চাপা? না স্যার। আসিফ? না স্যার। মেয়েরা যারা আছেন আপনারা মারবেন? না স্যার। মাইরেন না, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন, ইঞ্জিনিয়ার শ্যাল বি অবজেক্টিভ এন্ড ট্রুথফুল ইন প্রফেশনাল রিপোর্টস, স্টেটমেন্টস অর টেস্টিমনি। They shall include all relevant and pertinent information in such reports, statements or testimony. মানে হচ্ছে আপনারা যখন কোনো রিপোর্ট সাবমিট করবেন বা কোনো স্টেটমেন্ট দিবেন, কোনো একটা স্টেটমেন্টের বাংলা কি? স্টেটমেন্টের বাংলা স্টেটমেন্ট মানে আপনি কোনো একটা কিছু তথ্য দিবেন কাউকে, বা আপনি কোনো একটা সাক্ষ্য দিবেন, টেস্টিমনি মানে সাক্ষ্য। এরকম কোনো রিপোর্ট বা টেস্টিমনি বা স্টেটমেন্ট দেওয়ার সময় আপনি চেষ্টা করবেন সকল রিলিভেন্ট এবং পার্টিনেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক যে ব্যাপার স্যাপারগুলো আছে এই ব্যাপার স্যাপারগুলো আপনার রিপোর্ট, স্টেটমেন্ট বা টেস্টিমনিতে আনার জন্য, এবং আপনার ওই রিপোর্ট, ওই টেস্টিমনি বা ওই স্টেটমেন্ট যেন হচ্ছে অবজেক্টিভ এবং ট্রুথফুল ম্যানারে হয়। মানে এগুলোর জন্য কোনো একটা পার্টিকুলার উদ্দেশ্য থাকে, আপনি মানুষকে সচেতন করার চেষ্টা করতেছেন, এইটা আপনার উদ্দেশ্য। আপনি সত্যিটা তুলে ধরার চেষ্টা করতেছেন, এইটা আপনার উদ্দেশ্য, ঠিক আছে? আপনি আন্দাজে কারো কাছ থেকে টাকা পয়সা খায় কোন রকমের রিপোর্ট, স্টেটমেন্ট বা কি দিতে পারবেন না, টেস্টিমনি দিতে পারবেন না। বোঝা গেছে? আমাদের থার্ড গাইডলাইন আন্ডার দ্য থার্ড ক্যানন, মানে 3 নাম্বার গাইডলাইন 3 নাম্বার ক্যাননের আন্ডারে কোনটা? সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার্স when serving as expert witness shall express an engineer opinion only when it is founded upon adequate knowledge of the facts, upon a background of technical competence and upon honest conviction. মানে আপনি যখন ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, আপনি কোনো একটা ইঞ্জিনিয়ারিং ব্যাপারে, মনে করেন আপনি রানা প্লাজা সুপারভাইজ করতে গেছেন, রানা প্লাজা কেন ভেঙে পড়ছে আপনার কাছে জানতে চাওয়া হইলো, আপনি কেবলমাত্র তখনই এটার কোনো আনসার দিবেন যখন আপনি আসল কারণটা এক্স্যাক্টলি জানেন। এবং আপনি কিভাবে জানেন? আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার যে দক্ষতা, আপনার যে এক্সপার্টাইজ, এগুলো ব্যবহার করে আপনি যখন জানবেন আসল কারণটা কি। আপনি না জেনে না বুঝে আন্দাজে বলতে পারবেন না যে রানা প্লাজাতে যে সিমেন্ট ব্যবহার করা হয়েছিল সিমেন্টটা ভালো ছিল না, বা রানা প্লাজাতে যে স্ট্রাকচারাল ডিজাইন করা হয়েছে রডের পরিমাণ ঠিকই দিছে কিন্তু একটু বেশি কি বলবো স্লেন্ডার বানাই ফেলছে বিল্ডিংটারে, এই জন্য ভাঙা পড়ছে। এরকম আন্দাজের ভিত্তিতে কোন রকমের কোন টেকনিক্যাল কমেন্ট করা যাবে নাকি যাবে না? যাবে না। আমাদের 4 নাম্বার গাইডলাইনটা কি? আন্ডার দ্য থার্ড ক্যানন, engineers shall issue no statements, criticisms or arguments on engineering matters which are inspired or paid for by interested parties unless they indicate on whose behalf the statement are made. আপনি ইঞ্জিনিয়ারিং কোন ইস্যু বা ইঞ্জিনিয়ারিং কোন ব্যাপারে এমন কোন ক্রিটিসিজম মানে সমালোচনা করতে পারবেন না, বা কোনো তথ্য দিতে পারবেন না, বা কোনো আর্গু করতে পারবেন না কারো কাছ থেকে টাকা খেয়ে বা কারো কাছ থেকে আপনি ঘুষ খেয়ে কোনো ব্যাপারে আর্গু করতে পারবেন না, কারো পক্ষে কোনো কথা বলতে পারবেন না, এটা হচ্ছে বড় কথা। আনলেস আপনি বলে দেন যে আপনি আসলে কার পক্ষে এই স্টেটমেন্টটা দিচ্ছেন। মনে করেন
মুস্তাফিজের একটা কনস্ট্রাকশন কোম্পানি আছে। তো মুস্তাফিজের কোম্পানি হচ্ছে আমাকে এরকম একটা টাকা দিল, টাকা দিয়ে বললো যে স্যার আপনি বলেন যে আমার কোম্পানির ডিজাইন সবচেয়ে ভালো ডিজাইন। আমি যদি এটা বলি পাবলিকলি যে আপনারা সবাই মুস্তাফিজ মানে আপনারা সবাই এরকম আমার একটা পরিচিত কোম্পানি আছে খুব ভালো ডিজাইন করে, ঠিক আছে, আমাকে বলে দিতে হবে যে এই কথাটা আমি কার পক্ষ থেকে বা কোন কোম্পানির তরফ থেকে আসলে বলতেছি। তাহলে সাধারণ মানুষ বুঝতে পারবে যে ওই কোম্পানি আমরা টাকা পয়সা দিছে, এই জন্য আমি ভালো ভালো কথা বলতেছি। আমি এটা মেনশন করার ছাড়া আমি এরকম ভালো ভালো কথা বলতে পারবো না। আমাকে মেনশন করে দিতে হবে যে কোন কোম্পানির পক্ষ হয়ে আমি আজকে এজ এ রিপ্রেজেন্টেটিভ হিসাবে পাবলিকলি কথাগুলো বলতেছি। আচ্ছা, 5 নম্বর গাইডলাইনটা কি? Engineers shall be dignified and modest in explaining their work and merit and will avoid any act tending to promote their own interest at the expense of the integrity, honor and dignity of the profession. মানে ইঞ্জিনিয়াররা সবসময় চেষ্টা করবে কোন ইঞ্জিনিয়ারিং টার্ম বা কোন ইঞ্জিনিয়ারিং নলেজ আপনার ক্লায়েন্ট বা আপনার এমপ্লয়ার যখন জানতে যাবে যে তুমি এখানে এতগুলা রড কেন ইউজ করছো বা তুমি এখানে এত হাজার ইট কেন ইউজ করছো, তখন আপনি যেটা করবেন আপনি অবশ্যই প্রাউড ফিল করবেন অ্যাজ এন ইঞ্জিনিয়ার হিসেবে। পাশাপাশি আপনি যখন আপনার ক্লায়েন্ট বা এমপ্লয়ারকে ব্যাপারগুলো বুঝাবেন যে কেন এখানে 1000 ইট ইউজ হয়েছে, কেন এখানে এত বস্তা সিমেন্ট ইউজ হয়েছে, কেন এখানে এত টন রড ইউজ হয়েছে, এই ব্যাপারগুলো বোঝানোর সময় ইউ হ্যাভ টু বি মডেস্ট। আপনি অ্যারোগেন্সি শো করতে পারবেন না, আপনাকে মডেস্টি শো করতে হবে, আপনাকে আন্তরিকতা দেখাইতে হবে। এবং আপনি এমন কোনো কাজ করতে পারবেন না that will avoid any act tending to promote their own interest at the expense of the, মানে আপনি আপনার নিজের সেলফ ইন্টারেস্টকে প্রমোট করে এমন কোনো কথাবার্তা বা এমন কোনো অ্যাক্ট বা এমন কোনো বিহেভিয়ার করতে পারবেন না যেই বিহেভিয়ার বা আপনার যেই ধরনের কর্মকাণ্ড আপনার ইঞ্জিনিয়ারিং প্রফেশনের ইন্টিগ্রিটি মানে ঐক্য, অনার, সম্মান এবং ডিগনিটি, ডিগনিটিও মানে হচ্ছে আত্মসম্মান টাইপের বা সম্মান সম্ভ্রান্ত টাইপের কিছু, মানে ডিগনিটি, এগুলো হচ্ছে কি করে, এগুলো হচ্ছে আপনার এগুলোকে ক্ষতিগ্রস্ত করে, এই ধরনের কোনো কর্মকাণ্ড আপনি করতে পারবেন না। বোঝা গেছে? আচ্ছা, এরপর 4 নাম্বার ক্যানন আমরা আর পড়বো না, আমরা 3টা ক্যানন দেখে আজকে শেষ করলাম, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আপনাদের ঈদের আগে প্রফেশনাল প্র্যাকটিস আর ক্লাস হবে না, আজকে রাত্রে হচ্ছে ট্রান্সপোর্টেশন, ঈদের আগে ইনশাআল্লাহ লাস্ট ক্লাস নিব আর কি, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আলহামদুলিল্লাহ। আবার অন্য কোনো স্যাররে গিয়া বলেন না যে মানে অমুক স্যার তো ক্লাস নিতেছে না আপনারাও নিয়েন না, এই ধরনের রেফারেন্সিং করেন না, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এরকম রেফারেন্সিং করলে ওই স্যারের রেফারেন্স ধরে আমি আবার ক্লাস নেওয়া শুরু করে দেব যে অমুক স্যার তো ক্লাস নিচ্ছে, তাহলে আমিও নিই। মানে যেই স্যার চেষ্টা করবে 29 তারিখ পর্যন্ত ক্লাস নিতে, ওই স্যারের ক্লাস করবেন। যেহেতু আমি আপনাদের প্রফেশনাল প্র্যাকটিস আর ট্রান্সপোর্টেশন অনেক আগে থেকে শুরু করছি, আমার কিন্তু সিলেবাস শেষ করতে আশা করি আমার কোনো প্রবলেম হবে না। ওই জন্য আমি আজকে লাস্ট ক্লাস নিচ্ছি, আপনারা ঈদের ছুটি কাটান, ঈদের পর আমরা আবার ক্লাস নেব। বাট সব স্যাররে এই অজুহাত দিয়েন না যে রিদওয়ান স্যার ছুটি দিয়ে দিছে আপনারা, ঠিক আছে? আর এরকম এরকম চাইপা হাসেন না, হাসতে মন চাইলে নরমালি হাসেন, হাসি একটা আমার কিছু না। আসিফ চাইপা চাইপা আসতেছে। আসিফ গরু কিনছেন? জি স্যার। এই যে ছবি দিয়ে রাখছেন, এটা কি আপনাদের গরুর ছবি? না স্যার, এটা অনেক আগের, আচ্ছা আচ্ছা। কালকে কিনছি স্যার বাজার থেকে। কত নিছে? 55,000। 55,000। গরুর ছবি আমার পাঠাতে পারবেন একটু পার্সোনালি? জি স্যার, অবশ্যই। আমরা তাহলে মেসেঞ্জারে একটু পাঠাবেন গরুটার ছবি। আচ্ছা স্যার। এখন মানে ছবি তোলা আছে না ফোনে? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে ক্লাস শেষ করে পাঠাবেন। এটা কি চিটাগাং এর সাগরিকা থেকে কিনছেন নাকি বিবিরাট থেকে কিনছেন? না স্যার, ওইখানে যাই না, আমাদের এখানে একটা পাশে একটা অস্থায়ী হাট আছে ওইখানে। আচ্ছা আচ্ছা, তাহলে একটু ছবিটা দেখেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনারা কে কে ক্লাস করছেন কষ্ট করে একটু অ্যাটেন্ডেন্স গুলো দেই। দাঁড়ান, রাফি কি লাস্টে বেড়াইতে আসছেন? স্যার আমি তো আর অনেক আগে আসছি স্যার। আচ্ছা বলেন, আমাদের সেকেন্ড ক্যাননের আন্ডারে সেকেন্ড গাইডলাইনটা কি? স্যার এটি তো দেখি নাই স্যার, আমি ওই থার্ডটার থেকে মনে দেখছি স্যার, থার্ড তাহলে- ফোর্থ ফিফথ। তাহলে থার্ডটার আন্ডারে কয়টা ক্যানন আছে? ও আপনি ফোর্থ ফিফথ তো দেখা ফেলাইছেন। তো পড়াই নাই। না 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 স্যার, ওই যে মানে সি ডি ই এগুলো দেখছি স্যার। সি ডি ই, তাহলে বলেন সি কোনটা, ডি কোনটা, ই কোনটা, কোন সি কোনটা ছিল? আচ্ছা জান, আপনার জন্য একেবারে সহজ, 3 নাম্বার ক্যাননটা কি এটা কোন খালি, তাইলে হইব। জান রাফি, জি স্যার। খালি 3 নাম্বার ক্যাননটা কি এটা বলেন, তাও চলবে। এটার আন্ডারের গাইডলাইন গুলো পরে দেখেন, খালি 3 নাম্বার ক্যাননটা কি
আপনি যখন পাবলিকলি কোনো স্টেটমেন্ট দিবেন, পাবলিক স্টেটমেন্ট 3 নম্বর ক্যাননটা স্যার। আমি তো ভুলে গেছি, আপনি তো আমারই কনফিউজ করে দিচ্ছেন। হ্যাঁ অবশ্যই পাবলিক স্টেটমেন্ট তো 3 নম্বর কেন। আপনি যখন পাবলিকলি কোনো স্টেটমেন্ট দিবেন আপনাকে কি করতে হবে? অবজেক্টিভ এবং ট্রুথফুল ম্যানারে দিতে হবে। এটা কি 3 নম্বর কেন ছিল নাকি ছিল না? জি স্যার, এটা ছিল। ছিল তো মনে হয় স্যার। তার মানে আপনি যখন পাবলিকলি কোনো কিছু বিক্রি করবেন, এই যে মনে করেন K95 মাস্ক এবং আর কি আছে এরকম হ্যান্ড কিছু, স্যানিটাইজার। হ্যান্ড স্যানিটাইজার, রেদওয়ান স্যারকে ফ্রি দিতে হবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটা ফাইজলামি করছি, বাট এটার আন্ডারে অনেকগুলা আপনার গাইডলাইন ছিল। গাইডলাইন কি কি ছিল? গাইডলাইন ছিল হচ্ছে আপনি কারো কাছ থেকে টাকা খেয়ে এরকম কিছু বলতে পারবেন না। কারো কাছ থেকে টাকা নিলে আপনাকে জি বলে স্যার, দিতে হবে। মুস্তাফিজের কোম্পানি নিয়ে বলছিলেন স্যার। ওটা কার কোম্পানি ভুলে গেছি, মুস্তাফিজের কোম্পানি আজকে বলিনি, বহুত আগে বলছিলাম। যাই হোক, যেহেতু আপনি আছেন আপনাকে অ্যাটেন্ডেন্স দিচ্ছি, সমস্যা নেই। আপনি গরু কিনছেন? না স্যার। কবে কিনবেন? স্যার বুধবারে যাব স্যার। কোন হাটে যাবেন? নাকি হাটে যাবেন না, কোনটা? না স্যার, আমি বিবির বাজার যাব স্যার। হাটেই স্যার। বিবির বাজার বর্ডারের কাছাকাছি না? জি স্যার, বর্ডারের কাছে, একবারই বর্ডারের সাথেই। এত দূরে কি করতে যাবেন? স্যার প্রত্যেক বছর স্যার ওই দিক থেকেই কিনি স্যার। যাই হোক, সাবধানে যায়েন, গরু কিনতে গিয়ে আবার অন্য কোনো বিপদে পড়েন না। না স্যার। আচ্ছা, রাত্রেবেলা একটু সবাইরে বললেন ক্লাস করতে। আমরা হচ্ছে রাত্রে ট্রান্সপোর্টেশন ক্লাসটা হচ্ছে ঈদের আগে লাস্ট ক্লাস, ঠিক আছে? তো আমার ক্লাস আজকে থেকে বন্ধ, আল্লাহর রহমতে। জি সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখনই চলে যান, অ্যাটেন্ডেন্স দিন এখন। রোল নাম্বার 1। নাই। আচ্ছা, ও গরু কিনতে গেছে মনে হয়। রোল নাম্বার 2। Yes, sir. 3। Yes, sir. 6। ইয়েস স্যার। আপনি আমার গরুর ছবি না পাঠালে আপনার অ্যাটেন্ডেন্স কেটে দিব। রোল নাম্বার 9। জি স্যার। আমি স্যার পাঠাইছি। রোল নাম্বার 10। নাই বোধ হয়, শহীদ আছে? না স্যার। নাই স্যার। রোল নাম্বার 10 অ্যাবসেন্ট। রোল নাম্বার 11 আছে? ইয়েস স্যার। রোল নাম্বার 12 সাজ্জাদ নাই। রোল নাম্বার Sir, 15 নেটের প্রবলেম স্যার, ওয়াইফাই নেই। সাজ্জাদ কি আছে? দাঁড়ান দেখি। না স্যার, ওয়াইফাই নেই ওর বাসায়। ওর স্যার ওয়াইফাই নেই। আচ্ছা বুঝতে পারছি। রোল নাম্বার 15 তো নাই। না স্যার। ওয়াইফাই কি সাজ্জাদের বাসায় নাই না জরার বাসায় নাই? সাজ্জাদের বাসায়। সাবজেক্ট আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, রোল নাম্বার 16। ইয়েস স্যার। রোল নাম্বার 20 নাই না স্যার। আছে? নাই, নাই বোধহয়, দাঁড়ান। আচ্ছা নাই, হ্যাঁ ঠিক আছে। তাইলে আপনারা রাতে ক্লাসটা কইরেন। রাতে হচ্ছে ইনশাআল্লাহ আমাদের ঈদের আগে লাস্ট ক্লাস হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামাইকুম।